আ আসসালামু আলাইকুম। দুঃখিত আসলে আমাদের নেট কানেকশন সমস্যা ছিল তো। তো সেজন্য হচ্ছে আমরা একটু ডিলে হয়েছিল। কারণ হচ্ছে আমরা যেই এলাকাগুলোতে থাকি এই জায়গায় হচ্ছে আসলে আ নেট অনেক বেশি ফ্লাকচুয়েট করে এবং হচ্ছে আমরা বুঝতেছি যে আমাদের আ কিছুক্ষণ আগে কারেন্ট ছিল না। তো হচ্ছে আমরা বেশ কষ্ট করেই আ আ এটি চালাচ্ছি। তো আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন আশা করি। আর হচ্ছে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে পরীক্ষা প্রস্তুতি নিয়ে যে সায়েন্সের আ আ যেই মানে হচ্ছে যে কোয়েশ্চেন গুলো এসেছিল বা যারা মানে সায়েন্সে এবার ভর্তি হয়েছে তাদের কাছ থেকে হচ্ছে আমরা শুনি যে তারা মানে কি সাবজেক্ট থেকে কি এসেছিল। তো ১ম এই হচ্ছে আমি শাফিকে বলতে বলছি যে সে মানে কোথায় থেকে কি এসেছিল সেটা বলার জন্য। শাফি। ধন্যবাদ ভাইয়া। আমি সবাইকে ১ম এই জানাচ্ছি যে আসলে নর্থ-ডেমের সায়েন্সে যদি তোমরা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, সেটা ১ম এই যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে যে মূল বইগুলো আছে তোমাদের, সেগুলো অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। ২০১৯ সালে আমরা যে পরীক্ষাগুলো দিয়েছিলাম সেখানে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থেকে যতগুলো প্রশ্ন আসছিল, তার মধ্যে কোনো প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসেনি। এইজন্য ১ম এ তোমাকে শুধুমাত্র বইটা ভালোভাবে পড়তে হবে। এবং আমি ওইজন্য ১ম এই কিছু সাবজেক্ট ওয়াইজ সবগুলো হালকা কিছু ব্রিফ দিয়ে বলে দিচ্ছি। যে ১ম এ যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে তোমাদেরকে অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত সবগুলো অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং সূত্রের প্রয়োগগুলো ভালোভাবে জানতে হবে। এবং ফিজিক্সের যতগুলো বেসিক্স জিনিস আছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যেমন হচ্ছে যতগুলো সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে এই জিনিসগুলো আগে ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবে। তারপর সাধারণ যে সূত্রগুলো তোমরা করে আসছো ওই সূত্রগুলো দিয়ে বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো কিভাবে ফাস্ট সলিউশন করতে হবে সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে? এর বাইরে থেকে আর অন্য কোনো পড়ার দরকার নেই। আমি মনে করি আমাদের সময়ে বইয়ের বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসেনি এবং সাধারণত আসেও না। এবং এরপরে যদি তোমাদেরকে ম্যাথের কথা বলি, ম্যাথটা খুবই সিম্পল কিন্তু আবার খুবই কঠিনও হতে পারে। কিন্তু ম্যাথের সবকিছু বইয়ের ভিতর থেকেই আসবে। ম্যাথে তোমাদের যে বীজগণিত অংশগুলো আছে সেখানকার যে ইকুয়েশন গুলো সেগুলো অবশ্যই খুব ভালোভাবে প্রথমে নিজে সলভ করে নিবা। কারণ আমাদের সময় এনডিসিতে যে ম্যাথের প্রশ্নগুলো এসেছিল সেখানকার প্রত্যেকটা বীজগণিতিক ইকুয়েশন বা যা প্রশ্ন সবগুলো বইয়ের মধ্যে থেকে হুবহু এসেছিল এবং বইয়ের মধ্য থেকেই মানে মানে বই পড়লে তোমার আর এটার বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। আসলে এসএসসি পরীক্ষার পর একটা লং গ্যাপ থাকে তোমাদের, এই কারণে অনেকেই মিস করে ফেলা হচ্ছে, ভুল করে ফেলো কিংবা মনে রাখতে পারো না। এই কারণে জাস্ট ম্যাথ গুলো যেগুলো তোমাদের বইয়ে আছে সেগুলো বারবার রিভাইজ দিবা, প্র্যাকটিস করবা। এর থেকে বেশি আশা করি কিছু লাগবে না। ত্রিকোণমিতিক যে ইকুয়েশন গুলো আছে, ত্রিকোণমিতিক সাইন কস কিংবা ট্যান এর বিভিন্ন মানগুলো এগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। এবং পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করতে দিবে কিনা সেটা পরীক্ষার হলে গিয়ে তোমরা বুঝবে। আর প্রশ্ন যদি ক্যালকুলেটর ইউজ করার মতো হয় তাহলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে দিবে। আর যদি ক্যালকুলেটর ছাড়াই প্রশ্নগুলো অ্যান্সার করা যায় তাহলে হয়তো ক্যালকুলেটর ইউজ নাও করতে দিতে পারে। এক্ষেত্রে একটু সাবধান থাকিও যে নিজে যাতে ম্যাথ গুলো কিংবা ফিজিক্সের ইকুয়েশন গুলো খুব ছোট করে মাথার মধ্যেই সলভ করে নিতে পারো। কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কেমিস্ট্রির খুব বেসিক জিনিসগুলো জানতে হবে। যেমন ইলেকট্রন বিন্যাস যদি তোমাদেরকে বলি, এটা তোমাদেরকে খুবই ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। ব্যতিক্রমী যেগুলো আছে ওগুলো অবশ্যই জেনে রাখবা। এবং বিভিন্ন যে রিয়েকশন গুলো আছে স্পেশালি তোমাদের যে জৈব রসায়ন অধ্যায়টা আছে ওখানে যে কয়টা রিয়েকশন আছে অবশ্যই ওগুলো ভালোভাবে জেনে রাখবা। আর যদি এরপরে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় সেটা হচ্ছে ইংলিশটা। ইংলিশে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা রাইট ফর্ম অফ ভার্বস এগুলো যেগুলো তোমরা করে এসেছো এগুলোই প্র্যাকটিস করে যাও, সমস্যা নেই। এর সাথে যেটা হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো আমরা ডেইলি ইউজ করি কিংবা আমাদের প্রতিদিনের জীবনে ইউজ করি অথচ একটু বানানগুলো কঠিন হতে পারে, সেই বানানগুলো অবশ্যই একটু দেখে যাবা। আমাদের সময় ৩-৪টা প্রশ্ন এসেছিল যেখানে বলা হয়েছিল কোনটা সঠিক বানান এবং প্রায় প্রত্যেকটাই সিমিলার অনেকটা, এবং সেখানেই আসলে অনেকে ভুলগুলো করে ফেলে। তো এই জিনিসটা সম্পর্কে তোমরা একটু দেখে রাখিও। আর প্রশ্ন আমাদের সময় এসেছিল 20টা এমসিকিউ, 20টা এক কথায় প্রকাশ। 20টা এমসিকিউতে মার্ক ছিল 20 এক করে, এবং এক কথায় প্রকাশগুলো অ্যান্সার মার্ক ছিল 1.5 করে। তো সেখানে ছিল 30, 50 মার্কের পরীক্ষা হয়েছিল। এবং সেখান থেকেই যতটা
পারা যায়, অ্যাকচুয়ালি সবগুলোই পারবা যদি তোমরা ভালোভাবে বেসিক্স গুলো কমপ্লিট করে রাখো। এর থেকে বেশি আসলে বলার কিছু নেই। মেইনলি মূল বইটাই ফলো করো। মূল বইটা ফলো করলেই আশা করি তোমরা সবগুলোই পেয়ে যাবা। যদিও কোশ্চেনের প্যাটার্ন কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু বইয়ের বাইরে থেকে আশা করি আসবে না। এর থেকে এটাই হয়তো আমার তোমাদের প্রতি অ্যাডভাইস থাকবে, যে কটা দিন আছে পরীক্ষা আসার, সে কটা দিন পর্যন্ত। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ শাফিকে। আক্কাস, তুমি কিছু অ্যাড করবা এর মাঝে? এটা হচ্ছে মিউট আছে। হ্যাঁ, আমরা সাধারণত মূল বইটা বেশি পড়েছিলাম। মূল মাইকটা। বইটা পড়ার কারণে আমরা আর কি সম্পূর্ণ মোটামুটি সব কমনের মধ্যে সব পেয়েছি। মূল বইটা পড়লে আর কি পরীক্ষা ইনশাল্লাহ তোমরা ভালো দিতে পারবে। মূল বই বেসিক জিনিসগুলি তোমরা যে আয়ত্তে রাখো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগুলোকে মূল বইটা ভালো বেশিভাবে চর্চা করলে অবশ্যই পরীক্ষা ভালো হবে। এবং পরীক্ষার হলে অনেকেই জ্যামিতি বক্স তারপরে ক্যালকুলেটর নিয়ে যায়। আসলে এটা পরীক্ষার উপর ডিপেন্ড করে যে এটা ইউজ করতে দিবি কিনা। সাধারণত আমাদেরকে ইউজ করতে দেয়নি, আমরা জাস্ট একটা কলম, পেন্সিল, রাবার, শার্পনার নিয়ে শুধু পরীক্ষা আর প্রবেশপত্র নিয়ে শুধু পরীক্ষা হলে ঢুকেছে। আর সাফি যেটা বললো যে পড়ার বিষয়ে, যে বইয়ের বিভিন্ন সূত্রগুলো, ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র, হায়ার ম্যাথের বিভিন্ন সূত্রগুলো, ফিজিক্সের বিভিন্ন সূত্র, এগুলা বেসিক জিনিসগুলো ধারণা করলেই সব হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণ কোশ্চেনটা আসবে মূল বইয়ের উপর থেকে, মূল বইয়ের বাইরে কোনো কিছুই আসবে। আচ্ছা, হ্যাঁ, আক্কাস হচ্ছে সায়েন্স থেকে বলছিল। আর হচ্ছে এখন হচ্ছে মারুফ, তুমি হচ্ছে তোমার অভিজ্ঞতা বলো। তুমি আর্টস থেকে ঢুকেছো, তোমার অভিজ্ঞতা বলো পরীক্ষা নিয়ে, কি ধরনের পরীক্ষা হয়েছিল? আমি প্রথমে তোমার বলতে চাই যে আমি মাইকটা অন করো। এসএসসি পরীক্ষা সায়েন্সে দিয়েছিলাম, কিন্তু এনডিসি তে আমি আর্টসে পরীক্ষা দিই। যেহেতু আমি বিভাগ চেঞ্জ করছি, যার কারণে আমাকে আর্টস থেকে সায়েন্সে যাওয়ার জন্য আলাদা পরীক্ষা দিতে লাগছে। এখানে আরেকটা কথা বলা উচিত, যেটা হচ্ছে যে যারা পরীক্ষা দিবে এনডিসি তে অ্যাডমিশনের জন্য, তারা যদি বিভাগ চেঞ্জ করতে চায় তাহলে দুইটা সুযোগ পাবে। একটা সুযোগ হচ্ছে, সাপোজ কেউ যদি সায়েন্স থেকে আর্টসে অথবা হিউম্যানিটিসে যাইতে চায়, তাহলে সে সেই পরীক্ষাটাও দিতে পারবে এবং সায়েন্স থেকে সায়েন্সের পরীক্ষাটাও দিতে পারবে, অর্থাৎ দুইটা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। যেহেতু আমি সায়েন্স থেকে আর্টস এ পরীক্ষা দিয়েছি, তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আসলে এই হচ্ছে একটু আগে আমার বন্ধু শাফি, আক্কাস এরা বলল যে মেইনলি বেসিক থেকেই সবকিছু আসে। তো আসলে আমার ক্ষেত্রেও একই হয়েছিল। তো আমার পরীক্ষায় সবচেয়ে বেশি আসছিল বাংলা, ইংলিশ, জিকে আর বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই সাবজেক্ট গুলো থেকে। যেহেতু আমি সায়েন্স থেকে ছিলাম, আমার কিছু প্রশ্ন সায়েন্স থেকেও আসছিল। তো মূলত বিষয়গুলো হচ্ছে যে যদি বেসিকটা ঠিক রাখা যায়, যেমন বাংলার কবি পরিচিতি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং কিছু গুরুত্বপূর্ণ যেগুলো গদ্য পদ্য রয়েছে, সেগুলো থেকে যদি একটু বেসিক ভালোভাবে ধারণা নেওয়া যায়, তাহলে বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়। আসলে সবাই অনেকে মনে করে যে পরীক্ষাটা হয়তো বা খুব হার্ড হয়, খুব কঠিন হয়, নার্ভাস হয়ে যায়। বিষয়টা এমন না। যদি প্রথম থেকেই, শুরু থেকেই খুব ভালোভাবে পড়া যায়, বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। আর মেইনলি যারা এইবারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য অনেক শুভকামনা। এবং তোমরা যারা সায়েন্স থেকে আর্টসে অথবা আর্টসে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে, তোমরা সর্বপ্রথম একটা কাজ করতে পারো। তোমরা বাংলা বইটার যেগুলো গদ্য পদ্য এবং কবি পরিচিতি রয়েছে সেগুলো ভালোভাবে পড়তে পারো। ইংলিশের যেগুলো টার্ম আছে, তারপরে যেগুলো গ্রামার আছে, এগুলো ভালোভাবে করতে হবে। কারণ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার কিছু এক কথায় প্রশ্নের উত্তর আসছিল, এবং ইংলিশের ক্ষেত্রে কিছু ফিল ইন দ্য গ্যাপস আসছিল, যেগুলা আমার গ্রামার না জানলে বা বেসিকটা না জানলে আমি ঠিকভাবে বলতে পারবো না বা ঠিকভাবে এটা সলিউশনটা করতে পারবো না। সো আমাদেরকে আগে বেসিকটা ঠিক করতে হবে ইংলিশের ক্ষেত্রে এইটা। এছাড়াও মেইনলি আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে লাগবে, সেটা হচ্ছে জিকে। আসলে অনেক জিকেই আসবে, আমি অথবা কেউই বলতে পারবে না যে কোন ক্ষেত্র থেকে আসবে, কোন জায়গা থেকে আসবে। কারণ জিকে এর পড়ার কোনো বিকল্প নাই আসলে। এখন এই জিকে বিষয়গুলো হচ্ছে কি, যে আমরা যদি সবকিছু আস্তে আস্তে অল্প করে একটু পড়ে রাখি, তাহলে ইনশাল্লাহ হয়তো বা কমন পাওয়ার সুযোগ থাকে। তো তোমরা সবাই তোমার এসএসসি বইয়ের বাংলা, ইংলিশ
বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞানে কিছু সাবজেক্ট, ম্যাথ, এগুলো পড়তে পারো যারা সায়েন্স থেকে আর্টসে পরীক্ষা দিবা। আর যারা আর্টস থেকে আর্টসে পরীক্ষা দিচ্ছ, আমার কিছু বন্ধু আর্টস থেকে আর্টসে আসছে, তো ওদের কাছে যেটা শোনা আমার, ওরা বেশিরভাগ ওদের ইকোনমিক্স, সিভিক্স, ইতিহাস, এই সাবজেক্ট গুলো থেকে কোশ্চিন আসছিল। তো তোমরাও এই সাবজেক্ট গুলো ভালো মতো পড়ো, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, হ্যাঁ মারুফ, আমি হচ্ছে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে অনেকে জানতে চাইছে হচ্ছে যে স্পেসিফিক কি কি জিনিস আসছে ইংলিশ গ্রামার থেকে, সেগুলো বা হচ্ছে বাংলা থেকে তুমি বলছো যে কবি পরিচিতি এসব আসে, হ্যাঁ এগুলো ঠিক আছে, বা বিজ্ঞান থেকে ছোট কোশ্চেন আসে, শুধু গ্রামার থেকে হচ্ছে কি কি জিনিসগুলো আসে, এটা যদি একটু আর কি স্পেসিফিক করে বলতে পারো সেটা অনেকের জন্য বেটার হয়। আসলে আমরা ক্লাস 8 থেকেই যেগুলো সাধারণত পড়ে থাকি, যেমন রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপজিশন, তারপরে সাধারণত এইগুলোই রাইট ফর্ম অফ ভার্বস আমাদেরকে আগে ভালোভাবে পড়তে হবে, কারণ কিছু আসছে, যদিও অনেকগুলো আসছিল আমার ঠিক মনে নাই, কারণ এই বিষয়গুলো থেকে আসছিল, তো সেজন্য আর কি আমি বলতেছি। রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপজিশন, এই বিষয়গুলো হচ্ছে ভালোভাবে পড়তে হবে, মানে জেনারেল যেগুলো আমাদের গ্রামারের মধ্যে থাকে সেগুলো পড়তে হবে। আর স্পেসিফিক ভাবে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ কি আসবে, কারণ প্রত্যেকবারই কোশ্চিন চেঞ্জ আচ্ছা হয়। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তো হচ্ছে আমাদের সময় যে জিনিসগুলো আসছিল, আমাদেরও ইংলিশ এসেছিল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে হচ্ছে ন্যারেশন, তারপরে মানে হচ্ছে আর্টিকেল। বইয়ের হচ্ছে, হ্যাঁ আর্টিকেল, বইয়ের হয়তো একটা লাইন তুলে দিল যে আমরা যে জিনিসটা পড়ছি যে ভার্ব এটা ঠিক না ওটা ঠিক, এখান থেকে বাছাই করতে হবে, এই জিনিসগুলো সম্ভবত আসে। আমি মানে আমার এক্সপিরিয়েন্স আর কি সেটা বলে, আমি তো এটাই আর কি। তো আশা করি হচ্ছে গ্রামারে যে কোনো জিনিস যেগুলো হচ্ছে আমরা এসএসসি লেভেলে পড়েছি গ্রামারের জন্য, সেগুলো পড়লেই হয়তো বা এনাফ এই ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে তামজিদের কাছে। তামজিদ হচ্ছে এবার কমার্সে পড়ছে, আর এখানে একজন প্রশ্ন করেছিল যে সবাই কারেন্ট স্টুডেন্ট কিনা। আমি বাদে হচ্ছে এখানে সবাই গত বছরই হচ্ছে অ্যাডমিশন দিয়ে ঢুকেছে, তো সবাই কারেন্ট স্টুডেন্ট আমি বাদে। তো তামজিৎ, তুমি তোমার কমার্সের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করো সবার সাথে। আমি গত বছর কমার্সে পরীক্ষা দিয়ে কমার্সে চান্স পেয়েছি। আমার সময় একটা সমস্যা হচ্ছিল যে আমি যখন গাইডলাইনের জন্য কোথাও খুঁজতাম, ইন্টারনেটে যখন কোনো গাইডলাইন খুঁজতাম কমার্সের জন্য, তখন আমি সব জায়গায় শুধু সায়েন্সের গাইডলাইন পাইতাম, কিন্তু কমার্সের গাইডলাইনটা পাইতাম না, বা ব্যবসায় শিক্ষার গাইডলাইনটা পাইতাম না। তো মনে হয় এই উদ্যোগটা আমার জুনিয়রদের জন্য ভালোই হবে। আমি লিখিত পরীক্ষা নিয়ে যেটা বলবো যে সবার আগে বড় ভয়টা হচ্ছে আইসিটি তে। যেমন অনেকে বলে যে আইসিটি আসে না, আবার অনেকে বলে আইসিটি আসে। তো আমিও কিছু কাছ থেকে শুনে গিয়েছিলাম যে আইসিটি আসবে না, আর কারো কাছ থেকে শুনেছিলাম যে আইসিটি আসবে। তো প্রিপারেশন ছিল, তবে হালকা পাতলা নিয়ে গেছিলাম, যদিও প্রশ্ন সবই ইজি ছিল, কিন্তু আইসিটি থাকবে কি থাকবে না এটা শিওর না, কিন্তু পড়ে যাওয়াটা অবশ্যই ভালো। এইটা নিয়ে অনেকেই বিপদে পড়েছিল আমাদের ব্যাচে। তো বাংলা নিয়ে বলি, আহ আমাদের 20টা আসবে হচ্ছে এক কথায় উত্তর, আর 20টা আসবে হচ্ছে এমসিকিউ উত্তর। এমসিকিউটা হচ্ছে টিক দিতে হবে, আর এক কথা হচ্ছে পাশে একটা ফাঁকা জায়গা থাকবে, ওটা লিখতে হবে শুধু অ্যান্সারটা। তো এক কথায় উত্তরে হচ্ছে আইসিটি থেকে আমাদের 10টা কোশ্চেন আসছিল, তো 10টার এক কথা উত্তর লিখতে হয়েছে। অ্যাকাউন্টিং থেকে আসছিল হচ্ছে 3টা, ফাইন্যান্স থেকে 3টা। এক কথায় উত্তর 3টা অ্যাকাউন্টিং থেকে, 3টা ফাইন্যান্স থেকে, 2টা আসছিল ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার থেকে, আর 2টা আসছিল বাংলা সেকেন্ড পেপারের গ্রামার থেকে। এই হচ্ছে 20টা এক কথা ছিল। আর এমসিকিউ যেগুলো ছিল সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, মানে পাঁচ মিশালি টাইপের ছিল আর কি। কিন্তু ওটা সিলেকশন হয় যে কয়টা করে কোশ্চেন আসবে, তো ওটা হচ্ছে যতগুলো খুশি অথরিটি ততগুলো করে দিবে, কিন্তু সাবজেক্ট মেইনলি হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যবসায় উদ্যোগ, আইসিটি, এই কয়েকটা সাবজেক্ট থেকে মেইনলি প্রশ্নগুলো আসবে। এখানে ওই বাড়তি সাবজেক্ট যেমন কৃষি শিক্ষা, কর্মজীবনমুখী শিক্ষা, এইসব সাবজেক্ট থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না। আমি মেইনলি রেকমেন্ড করব এই বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যবসায় উদ্যোগ আর আইসিটি, এই 6টা সাবজেক্টই পড়তে। তো অনেকে করে যে কমার্সের জন্য অনেক অনেক বই কিনে রাখে, যেমন অ্যাকাউন্টিং এর মোটা মোটা কটা বই কিনে রাখে ভর্তি পরীক্ষার জন্য, মানে গাইড কিনে রাখে আর কি। আবার ফাইন্যান্সের গাইড, বাংলার গাইড, এগুলো আমার মনে হয় না খুব একটা দরকার আছে, কারণ আমি কোনো ধরনের গাইড ফলো করি নাই। আমি সব সময় মেইন বইটা পড়ছি, বোর্ড বইটা পড়ছি, এবং ভর্তি পরীক্ষার সময় বোর্ড বইটা পড়েই পরীক্ষা দিচ্ছি। সো
আমার কাছে মনে হয় না যে বোর্ড বইয়ের বাইরে অন্য কোনো বই পড়ে আলাদা কোনো উপকার পাওয়া যাবে, কারণ বোর্ড বই পড়লেই সব ধরনের পরীক্ষার প্রস্তুতি পাওয়া যায়। নরডেমের জন্য হাইলি রেকমেন্ড করবো যে শুধুমাত্র বোর্ড বই থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে। আর কোনো প্রশ্নই কঠিন হয় না, সব প্রশ্ন ইজি হয়, সিম্পল ভাবে আসে। সো তোটা নার্ভাস হওয়ার কিছু নাই, মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে গেলেই ভালো পরীক্ষা দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ হচ্ছে তামজিদকে। আচ্ছা, আমি হচ্ছে একটা জিনিস অ্যাড করি। তামজিদ যেটা বলেছে হয়তো অনেক স্কিপ করেছে, যে আসলে আমাদের সময় কি 30 মিনিট ছিল, মানে হচ্ছে গতবার যারা পরীক্ষা দিয়েছে লিখিত পরীক্ষার সময়? না, সময় ছিল 1 ঘন্টা, ওই 1 ঘন্টার মধ্যে 20টা এমসিকিউ আর 20টা এক কথা উত্তর দিতে হয়েছে। আর আচ্ছা, মানে ক্যালকুলেটর নিয়ে যেটা বলবো যে এটা পরীক্ষার হলে গিয়ে সাফি যেমন বললো যে পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারা যাবে, তো ওইটাও আমাদের ক্ষেত্রে এরকম হয়েছিল যে কাউকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয়েছে, আবার লাস্টের দিকে হয়তো কাউকে দেওয়া হয় নাই। এটা পরীক্ষার হলেই বোঝা যাবে ক্যালকুলেটর দিবে কি দিবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করি। আমার 2 বছরের নটরডেম লাইফ হচ্ছে কাটিয়েছি, তো হচ্ছে যারা পরীক্ষা দিবে বা হচ্ছে যদি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইলেন্ট এক্সপেল। কারণ হচ্ছে যারা পরীক্ষা দেয় তাদের প্রত্যেকের জায়গার বিপরীতে স্যারদের কাছে হচ্ছে আহ আহ হচ্ছে লিস্ট থাকে যে কে কোথায় বসেছে। তো কেউ যদি আশেপাশে কথা বলে এবং হচ্ছে যদি তার মনে স্যারের মনে হয় বা ম্যাডামের মনে হয় যে হচ্ছে সে কথা বলেছে, তাহলে আমরা ধরে নিই যে আসলে যদি স্যার সেটা লক্ষ্য করে তাহলে তাকে সাইলেন্ট এক্সপেল করে দেয়। এটা পরবর্তীতে অনেক সময় বোঝা যায়, যারা চান্স পায়নি তাদের কাছ থেকে বোঝা যায় ব্যাপারগুলো। তো স্যার কিছু বলবে না, কিন্তু সাইলেন্ট এক্সপেল করে দিবে। আচ্ছা, তো ধন্যবাদ এ পর্যন্ত। আর হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেকেই অনেক কিছু বলে ফেলছে। কোন সাবজেক্ট থেকে কি আসবে সেগুলো বলেছে। কারো কিছু অ্যাড করার আছে যে কোন সাবজেক্ট থেকে কি কি জিনিস পড়তে হবে, বা বা এরকম কোনো কিছু? সায়েন্স, আর্টস বা কমার্সে? কমার্স থেকে একটা সাজেশন দিব যে আচ্ছা বাংলা থেকে গদ্য থেকে এই কবি পরিচিতি আর পদ্য থেকে কবি পরিচিতি, এই দুইটা একটু ভালো করে পড়ে গেলে ভালো হয়, কারণ এমসিকিউতে এই বাংলার এই উপন্যাস ভিত্তিক যে কবি পরিচিতি এগুলো আছে, এগুলো থেকে এই কবির পরিচিতি অনুযায়ী উপর থেকে একটা বা দুইটা এমসিকিউ আসবে। আর ইংলিশে হচ্ছে ফার্স্ট পেপার থেকে গ্রামার গুলো আসবে, যেমন ইংলিশে ফার্স্ট পেপার যে লাইনগুলো থাকবে ওই লাইন থেকে হচ্ছে মাঝখানে মাঝখানে গ্রামার গুলো তুলে দিবে, ওই উপর থেকে অ্যান্সারটা লিখতে হবে। আর একটা ভাইয়া কোশ্চেন করেছে যে অ্যাকাউন্টিং এ ম্যাথ গুলো কি পুরোটা করে দিব নাকি, পুরোটা করতে হবে না, শুধু অ্যান্সারটা লিখতে হবে ফাঁকা জায়গায়। আর তুমি যদি রাফ করতে চাও তাহলে ওই প্রশ্নের উপরে কোনায় বা নিচে কোনায় সাদা অংশে লিখতে হবে। হুম হুম, মানে হচ্ছে ওই যে অংশটুকু দিবে সেটাতে লিখলেই হবে। আসলে আমরা এইভাবে পরীক্ষা দিছি, মানে এখানে রাফ আলাদা কোনো কিছু বলার দরকার নেই, উত্তর থাকলেই হবে। স্যাররা পুরো খাতাটাই হচ্ছে আমার মানে হচ্ছে চেক করে যে আসলে কোথায় কি আছে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এতটুকু পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অনেক সময় এই যে ম্যাথ রিলেটেড, যেহেতু সবারই ম্যাথ আসে, আচ্ছা অনেকেই দেখা যায় যে কোশ্চিনের অ্যান্সার অনেক সময় মুখস্থ লিখে দেয় বা এরকম বোঝা যায় যে কোশ্চেনটা তো বই থেকে আসে, অ্যান্সারটা এরকম। আবার অনেকে হাতে কলমে করে দেয়। তাহলে তুমি কিভাবে বলবা যে মানে এখানে কেউ একজন বলো যে কোন ছেলেটি হচ্ছে এগিয়ে থাকবে এই অবস্থায়, যে আসলে কোনটা করে দিলে হচ্ছে তার জন্য বেটার? মানে সেটা মুখস্থ লিখে দেওয়া, না হচ্ছে জাস্ট একটা আইডিয়া নিয়ে সেটা ডেভেলপ করে হচ্ছে লিখে দেওয়া? এটা একটা কমন কোয়েশ্চেন। ভাই অবশ্যই মুখস্থ লিখে দেওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু যদি ম্যাথ রিলেটেড কোনো প্রশ্ন আসে তো অবশ্যই তাকে কষে করলে আর কি বিষয়টা ভালো হবে, তাহলে সে শিওর হতে পারবে যে অ্যান্সারটা সঠিক হবে কিনা। আচ্ছা, হ্যাঁ, তুমি ভালো বলছো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি একটা জিনিস বলি। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, তো হচ্ছে আমরা আমরা এসএসসি সময় দেখা যায় যে অনেক ম্যাথ আমরা বাদ দিয়ে দিই। আমাদের হচ্ছে যারা সিনিয়র ছিল তারা বলতো যে যেই জিনিসগুলো আমরা বাদ দিই, আসলে সেই জিনিসগুলো একবার একটু চোখ বুলায় যাওয়া উচিত। এই কথাটার সাথে তোমরা কিরকম একমত পোষণ করো, যে আসলে এই জিনিসগুলো যেগুলো বাদ দিয়ে আসছে, অনেক সময় দেখা যায় না যে এটা এসএসসির জন্য ইম্পর্টেন্ট না, এটা আমরা একটু বাদ দিলাম। তো হচ্ছে এটা তোমরা কিরকম ফেস করছো তোমাদের পরীক্ষার সময়, যে এখান থেকে কিছু আসছে কিনা, ভাইয়া আসলে কমন বা আনকমন ব্যাপার? এটা একটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে এসএসসি তে অনেক সময় কিছু জিনিস বাদ দেওয়া হয়,
এবং আমি এটা নিজে দেখছি যে আসলে হ্যাঁ, পরীক্ষায় যেগুলো আমরা আসলে অ্যাভয়েড করে যাই এসএসসির জন্য, ওখান থেকে বেশ কিছু জিনিস আসলে পরীক্ষায় চলে আসে। মানে আমাদের চোখে দেখার জিনিস, কিন্তু আমরা ওগুলো প্র্যাকটিস করে নিয়ে বলে আসলে ওগুলো পারা যায় না। তো হ্যাঁ, আমি মনে করি যে যেগুলো হচ্ছে আসলে আমরা একটু অ্যাভয়েড করে যাই কিংবা একটু ডিফারেন্ট ধরনের বা আমাদের এসএসসির জন্য প্রয়োজন মনে করি না, ওই জিনিসগুলো একবার একটু চোখে দেখে গেলে কিংবা একবার হাতে কলমে করে গেলে ওটা অবশ্যই পরীক্ষা অবশ্যই হেল্প আসবে। কারণ কিছু আনকমন জিনিস অবশ্যই চলে আসে, যেগুলোই আসলে মেইনলি ডিফারেন্সটা গড়ে দেয় আমি মনে করি। বুঝতে পারছি। তো হচ্ছে যারা পরীক্ষা যদি দেয় তাহলে হচ্ছে একবার এটলিস্ট পরীক্ষার আগে একবার চোখ বুলায় যাওয়া উচিত যে আসলে কিভাবে করতে হয়। এটলিস্ট তার সে যদি কিছু লিখেও আসতে পারে এবং সেটা যদি কারেক্ট প্রসেসে হয় হয়তো সে আশা করতে পারে যে সেখানে সে নাম্বার পাবে। আমরা জানি না কলেজ কর্তৃপক্ষ এটা হয়তো ভালো বুঝবে ব্যাপারগুলো স্যারেরা। তো হচ্ছে যাই হোক এরপরে যে আমাদের সবচেয়ে বড় কোয়েশ্চেনটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা কোচিং করব বা কোচিং করব না, যারা ঢাকায় থাকি তারা ফ্যাসিলিটিস পায় যে কোচিং করার, এবং হচ্ছে যারা আমরা হচ্ছে এখানে বেশিরভাগ উত্তরবঙ্গের আমরা, তো হচ্ছে আমাদের কোচিং করার সুযোগ থাকে না। যদিও খারাপ সিচুয়েশন, তোমরা তোমাদের সময় পার্সপেক্টিভে বলা আসলে তোমার কাছে কি মনে হয়েছে যে আসলে কোচিং এর দরকার না কোচিং ছাড়াই জিনিসটা অনেক বেটার হয়? আমরা কোন কারণ কলেজই বলে যে আসলে আহ, মানে আমরা হচ্ছে সবসময় কোচিং কে নিরুৎসাহিত করি। এই জিনিসটা আমরা কলেজ থেকে দেখে এসেছি যে আমরা কোচিং কে বা প্রাইভেট কে আমরা নিরুৎসাহিত করি। তোমাদের কাছে কি মনে হয়, তোমাদের সময় কি রকম ছিল ব্যাপারটা? তো মারুফ বলো আগে। আমি ভাইয়া হচ্ছে পার্সোনালি কোনো কোচিং করিনি। তো যেহেতু আমি এসএসসি পরীক্ষার পরে ফ্রি ছিলাম, সবাই ফ্রি থাকে, এসএসসি পরীক্ষার পরে ফ্রি থাকার সময়ে ভাবছিলাম যে পরীক্ষা দিতে হবে এনডিসিতে। তো যেহেতু পরীক্ষা দিব সেহেতু আমাকে তো একটা যে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তো এই কথা চিন্তা করে আমি বাসায় ভালোভাবে একটু প্রিপারেশন নিয়েছিলাম। তো এই আসলে কোনো কোচিং এর আমার ক্ষেত্রে মনে হয় না যে প্রয়োজন হয়। হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে যে আসলে কোচিং করাটা ভালো হবে, অনেক কিছু জানা যাবে, সেটা তার ক্ষেত্রে হয়তো বা ঠিক হবে, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়নি যে কোচিং কোচিং করাটা আসলে ঠিক হবে। আমি কোচিং করিনি, আমি বাসায় বসে আমার যেগুলো বোর্ড বই ছিল, যেগুলো থেকে আমি বুঝতে পারতাম যে আসবে, তারপরে কিছু আমার সিনিয়র ছিল, সিনিয়রদের কাছে সাজেশন নিয়েছিলাম যে কোথা কোথা থেকে পড়লে বিষয়গুলো থেকে আমি কমন পাইতে পারি। তো ওই বিষয়গুলো থেকে আমি একটু পড়ছিলাম, পড়ার পরে একটু সাজেশন ঠিকভাবে নিছিলাম, দেন ওইখান থেকে ইনশাল্লাহ আসছিল। আর সাধারণত আমার ক্ষেত্রে মনে হয় যে কোচিং না করলেও হয় অনেক সময়, কারণ আমি কোচিং করিনি, কোচিং ছাড়া আমি বাসায় বসেই যেগুলো বইয়ের কথা বললাম, যেগুলো পড়তে হবে সেই বইগুলো আসলে ভালোভাবে একটু পড়ছিলাম, বেসিক বিষয়টা একটু ঠিকভাবে পড়ছিলাম, যার কারণে হয়তো বা হয়েছে। সেই জন্য আমার মনে হয় যে কোচিংটা অতটা ইফেক্ট করে না। তো আমার একটা ছোট ভাই কোশ্চেন করছে, আচ্ছা ভাইয়া সবগুলো গদ্যের পড়তে হবে নাকি? আসলে না, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু বুঝতে পারি যে পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমরা বুঝতে পারি কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা ইম্পর্টেন্ট না। সো এটা কিন্তু জানা যায়, যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো কিন্তু পড়বো। আচ্ছা, তা ওরা হচ্ছে সিলেবাসের গুলো পড়বে না সিলেবাসের বাইরে যেগুলো থাকে সেগুলো? না, সিলেবাসের ভিতরেই আমাদের পরীক্ষার সময় যেগুলো হয়েছে কোশ্চেন, সেগুলো সিলেবাসের ভিতরেই হয়েছে। তো সিলেবাসের ভিতরে ওগুলো পড়ার জন্যই বলবো। হ্যাঁ, মানে সারা বাংলাদেশে তো হচ্ছে এগুলোর উপরেই, যেহেতু বাংলা একটা হচ্ছে সবার জন্য কম্পালসারি, সায়েন্স আর্টস কমার্সের জন্য তো হচ্ছে এই কম্পালসারি পুরো বাংলাদেশেই সেম। তো আলটিমেটলি হচ্ছে কবি হ্যাঁ, পরিচিতি গুলো ওই সিলেবাসের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ, তামজিৎ, তুমি বলো যে আসলে তোমার কি মনে হয় কোচিং এর ব্যাপারে? আসলে ভর্তি পরীক্ষার আগে একটা ট্রেন্ড এসে যায় যে যে যেখানেই থাকে সে ঢাকায় এসে কোচিং করা শুরু করে দেয়। মানে 1-2 মাসের একটা আলাদা প্রেশার নিয়ে নেয় কোচিং করে। আমার মনে হয় না যে এটা খুব একটা দরকার আছে, কারণ আমি একটা কোচিংও করি নাই, বাসায় পড়েই চান্স পেয়েছি। আর কোচিং করে একটা আলাদা প্রেশার, আসলে আমার মনে হয় না এটা খুব একটা দরকার আছে, যদিও কলেজ সবসময় নিরুৎসাহিত করে। তো মনে হয় যে কোচিং করাটা এত গুরুত্বপূর্ণ না। কোচিং না করে ওই টাইমটা যদি বাসায় কেউ বোর্ড বইটা পড়ে তাহলে হয়তো বেশি উপকার হবে। কোচিংটা আলাদা একটা প্রেশার আর কি, মানে না করলেও চলে, বাট অনেকে যদি করতে চায় তাহলে করতে পারে। বাট করে অতটা গুরুত্বপূর্ণ না এটা, আর অতটা লাভজনকও হয় না।
বাসায় হ্যাঁ, পড়েই যেহেতু হচ্ছে যতটা বই চান্স পাওয়া যায়। যেহেতু বই থেকে আসে হচ্ছে, তাহলে আমরা হচ্ছে কোনো কিছুকেই কোনো মানে কোনো কোচিং বা কোনো কারো বিরুদ্ধে কোনো কিছু বলছি না। কারো যদি ইচ্ছা হয় সে করতে পারে। আর হচ্ছে কারণ অনেকেই আছে যে কিছু করার সময় পায় না, হয়তো এই জিনিসগুলো একটু কোচিং এ থাকলে হয়তো জিনিসগুলো তার জন্য সুবিধা হয়, যে যেভাবে আর কি নেয়। তো হচ্ছে এরা মানে এখানে যারা বলেছে তারা হচ্ছে নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলেছে। হয়তো তারা কোচিং না করেই এসেছে, আবার দেখা যায় যে অনেকে আমার আশেপাশে অনেকেই ছিল যারা কোচিং করে এসেছে। এটা নট এ বিগ ডিল। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের প্রস্তুতি। এখন সাফি, আকাশ, তোমরা কোনো কিছু অ্যাড করবে এর সাথে? ভাই আসলে আমি তামজিৎ আর মারুফের সাথে একমত যে কোচিংটার প্রয়োজন না বলে আমি মনে করি। আর আসলে আমি প্রথমেই যেটা বললাম যে আমার সময় আমি দেখেছি যে মূল বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি। আর এতদিন প্রায় 2 বছর ধরে তোমরা এসএসসি বইটা পড়ে এসেছো, তাই তোমরা এটা সবচেয়ে বেশি ভালো জানো। এর জন্য কোচিং এ গিয়ে সময় তোমরা দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমি মনে করি যে আসলে এটা প্রয়োজন খুব একটা হয় না। বইয়ের ভিতর থেকে সবগুলো প্রশ্ন আসবে আশা করি, এবং বইটা সম্পর্কে যদি ভালো আয়ত্ত নিয়ে যাও যে একদম বইটা খুব ভালো হবে। স্পেশালি ম্যাথটা যদি সব ম্যাথগুলো সম্পর্কে তোমার ধারণা থাকে যে বই থেকে কোনো ম্যাথ দিলে তুমি পারবে, যে সমস্যা নেই, এবং উদাহরণের ম্যাথগুলো অবশ্যই দেখে যাবে। এই সবগুলো ম্যাথ যদি তোমরা একটু ভালোভাবে দেখে যাও, এবং ফিজিক্সের আসলে ফিজিক্সের কোন ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা পড়ে যাবে সেটা সম্পর্কে স্পেসিফিক্যালি বলা যায় না। তবে যেটা বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো ভালোভাবে জেনে যাবে, যে সূত্রে কোথায় কখন কি বসাতে হবে এবং সূত্রটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে যাবে। আর এভাবেই প্র্যাকটিস করতে থাকো। আর আমি মনে করি না কোচিং এর প্রয়োজন আছে, তবুও যদি তোমরা করতে পারো সেটা তোমাদের বিষয়। আমার এতটুকুই বলার যে হয়তো প্রয়োজন নেই। আচ্ছা আকাশ, আচ্ছা আমরা মোটামুটি ধরে নিছি যে একই জিনিস আসলে জিনিসগুলো আসবে, ঠিক না? হ্যাঁ, কোচিং এর, জি ভাইয়া, কোচিং এর বিষয়টা সম্পূর্ণ আর কি নিজের উপর ডিপেন্ড করে। তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোচিংটা প্রয়োজন, আসলে তোমরা কোচিং এ যে কিছু শিখতে পারবা, কিছু তোমাদের গ্যাপ আছে পড়াশোনার, ক্লাস 9 10 পড়াশোনার মধ্যে তোমাদের কিছু গ্যাপ পড়ে গেছে, তোমার সেটা যেখানে পূরণ করতে পারো, তাহলে তোমাদের কোচিং করাটা অবশ্যই দরকার। তোমরা যদি মনে করো সেটা। আর যেহেতু আমাদের কোশ্চেন সব মূল বই থেকে আসবে, সব বাসার মধ্যেই তোমরা নিজে যদি মূল বইটা ভালোভাবে করো, এটাও তোমাদের জন্য, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের নিজেদের উপর। আর একজন আচ্ছা প্রশ্ন করেছিল বুঝতে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে কোশ্চেন আসবে কিনা সায়েন্সের পরীক্ষায়। হ্যাঁ, মানে সায়েন্সের পরীক্ষা যদি শুধু সায়েন্সের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে এমনটা না, সব বিষয়ে মোটামুটি আসবে। শুধু সায়েন্সের বিষয়টা থেকে একটু বেশি প্রশ্ন আসে। যেমন আমাদের বেলায় উচ্চতর গণিত এবং ফিজিক্স থেকে বেশি কোশ্চেন এসেছিল, এবং বাকিগুলা থেকে ছিল সবগুলা থেকে টুকটাক, মানে 12 মেশিন যেটাকে বলা হয় আর কি, সবগুলা থেকে মোটামুটি একটা না একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এগুলো আশা করি যে হচ্ছে একটু চেষ্টা করলে পারবে। আচ্ছা, এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আসি, সেটা হচ্ছে যে ভাইবাতে হচ্ছে কি ধরনের কোয়েশ্চেন বা কি ধরনের আহ, ব্যাপার থাকে যেগুলো হচ্ছে অবশ্যই ওভারকাম করতে হয়, যেহেতু এখানে ম্যাক্সিমাম উত্তরবঙ্গ থেকে এসেছো। তো আমাদের বেশিরভাগই একটা কোয়েশ্চেন করা হয় যে আমরা কেন আহ দূর থেকে এত আসছি। তো হচ্ছে এখানে কেউ তার নিজের ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে প্রথমে আকাশ বলো যে হচ্ছে মানে তোমাকে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল, মানে তুমি কি কি ধরনের কোশ্চেন ফেস করেছিল, মানে নর্মাল কোশ্চেন সবাইকে যে কোশ্চেন ধরা হয়। যে ভাইভাতে আমি যখন যাই তখন আমাকে মানে, প্রথমে প্রশ্ন করা ছিল যে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাবার নাম কি, তোমার বাবার পরিচয় কি। আর আমি আমার এক্সট্রা কারিকুলাম কিছু সার্টিফিকেট দিয়েছিলাম, যেমন বিএনসিসি এবং ফটোগ্রাফি রিলেটেড কিছু সার্টিফিকেট দিয়েছিলাম। সো আমাকে বিএনসিসি এবং ফটোগ্রাফি রিলেটেড কিছু প্রশ্ন করেছিল। আর আমাকে এর বাইরে তেমন কিছু প্রশ্ন করেনি। আর আমার হোম টাউন কি, এত দূর থেকে আমি এসেছি, আমার এই বিষয়ে কি আমাকে বেশি প্রশ্ন করেছিল। আর আমি তোমাদেরকে এটাই বলবো, তোমাদের যদি কোনো এক্সট্রা কারিকুলাম কোনো সার্টিফিকেট থাকে, যেমন কেউ খেলাধুলা করো বা কেউ ডিবেট করো, কেউ ফটোগ্রাফি করো, কেউ গান পারো, কেউ নাচ পারো, কেউ নাটক পারো, কারো যদি এমন কোনো অর্জন থাকে জাতীয় পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে, তো অবশ্যই তোমরা সেগুলো নিজ উদ্যোগে আর কি তোমরা সেগুলো সার্টিফিকেট শো করবো, কারণ সেটা তোমাদের জন্য একটু হলেও আর কি প্লাস পয়েন্ট আছে। ভাইভাতে তেমন কিছু ড্রেস আপের বিষয়টা যে আমি যেটা বলতে, ভাইভাতে সম্পূর্ণ আর কি ড্রেস আপটা নর্মাল থাকাই সবচেয়ে ভালো। অনেকেই আর কি মনে করে যে ফর্মাল পরে যেতে হবে, ফুল শার্ট, ফুল প্যান্ট, শু, টাই, অনেকে কোট পরেই যায়। সো এটা বেশি
ফ্যাক্ট না যে কি পরে যাবা। তোমার ড্রেস আপ যদি নর্মাল থাকে, তোমাকে দেখে যদি খুব সুন্দর লাগে, যে নর্মাল ড্রেস আপটা হবে সেটাই তোমার জন্য এনাফ। আচ্ছা, ধন্যবাদ। এবার হচ্ছে সাফি, তুমি তোমার এক্সপিরিয়েন্স বলো যে ভাইভাতে হচ্ছে কি কি জিনিসগুলো এসেছিল তোমার কাছে, এবং হচ্ছে তুমি কিভাবে ড্রেস আপের যে ব্যাপারটা, অনেকে থাকে যে আসলে ভাইয়া কি পরবো, অনেকে আমি পরীক্ষার সময় দেখি যে ফর্মাল পরে গিয়েছে, আবার অনেকে হচ্ছে অনেক সাধারণ ড্রেস আপ পরে গিয়েছে। আসলে এটা কিসের উপর ডিপেন্ড করে, বা এটা আসলে কার কি কি ধরনের ড্রেস আপ হওয়া উচিত, বা এটা আসলে কোনো ভ্যালু নাই, যে এটা কোনো ব্যাপার না? আসলে ভাইয়া শুরুতে যদি ড্রেস আপের কথাটা বলি, আমি মনে করি ড্রেস আপটা যে একেবারে যে আকাশ বললো যে শু টাই পরে যেতে হবে এমনটা না। ড্রেস আপটা তোমার নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, যে হ্যাঁ তোমাকে দেখে ভদ্রমত মানে একটু ভালো, দেখে ভালো লাগছে এমন একটা কিছু থাকলে তাহলে টিচারের চোখে একটু পড়বে যে হ্যাঁ ছেলেটা বা ভালোভাবে এসেছে। এটার জন্য ফর্মাল কোনো ড্রেস আপের প্রয়োজন নেই, নর্মাল যেভাবে যাবে সেভাবেই যেতে পারো, এবং শুধু যাতে নিট অ্যান্ড ক্লিন যাও, এটা আমার একটা পরামর্শ থাকবে। আর আসলে ভাইভাতে কি প্রশ্ন করবে সেটা কোনো ঠিক নেই, সেটা স্যাররা তোমাদের মেইনলি যেটা সেটা তোমাদের আইকিউটাকে টেস্ট করবে, এটা হচ্ছে ফার্স্ট। আমাকে যেগুলো প্রশ্ন করছিল এবং আমার প্রশ্নের প্রায় বেশিরভাগই বইয়ের ভিতর ছিল না, এবং আমার প্রশ্নগুলো একটু ইউনিক টাইপের ছিল। আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স যদি তোমাদেরকে বলি, যে ঢোকার সময় বেঞ্চে বসার পর আমার একটা কাগজ নিচে পড়ে যাচ্ছে, তো কাগজটা আমি সাথে সাথে ধরছি। স্যার এটা দেখে আমাকে বলছিল যে তুমি যে এটা সাথে সাথে ধরলে এটাকে কি বলে, তখন আমি বলেছিলাম রিফ্লেক্স। তো এরকম কিছু জিনিস চলে আসবে স্যারদের কাছে, হঠাৎ হঠাৎ এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যে যেগুলো তোমাদের আসলে সাধারণ জ্ঞান এবং যেগুলো তোমরা জানো আশেপাশে, এগুলোই সম্ভবত। আর কিছু আলাদা রকম প্রশ্ন আসতেও পারে, বই থেকে প্রশ্ন আসতে পারে। তবে আমি একটা জিনিস সাজেস্ট করব, যে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে স্পেশালি একটু জেনে যে এটা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আসলেও আসতে পারে। আমাকে যেমন ধরা বলা হয়েছিল প্রথম আদমশুমারি কত সালে হয়েছে, কিংবা বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস কত, এরকম কিছু প্রশ্ন এসেছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রিলেটেড প্রশ্ন করলেও করতে পারে, এবং সেক্ষেত্রে সেগুলো খুব ডিফারেন্ট, বা এমন না যে সেটার জন্য তোমাকে বড় বড় বই পড়তে হবে, এমন কিছু না। সেটা তোমাদের সাধারণ বিষয়গুলোই প্রশ্ন আসবে। আমি যেটা বলবো, ওখানে গিয়ে কনফিডেন্স হারাবো না কোনোভাবেই, কথা বলবা খুব ফ্লুয়েন্টলি, এবং ওখানে যে স্যারদের সাথে মানে খুব ভালো একটা আচরণই, যাতে বোঝা যায় যে হ্যাঁ তুমি একজন নটরডেমে ভর্তি হতে চাও, এরকম একটা। তো সাধারণত এইটুকুই আমি বলবো, যে কনফিডেন্ট নিয়ে কথা বলবা, ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন একটু ভালোভাবে যেও, অ্যান্ড হোপফুলি সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সাফিকে। এবার হচ্ছে মারুফ হাসান, তোমার হচ্ছে ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে আসলে মানে তুমি কি দেখেছো, এবং কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লেগেছে কলেজে এসে, মানে কলেজের প্রথম, কলেজে ভাইবা দিচ্ছ, কলেজের ক্যাম্পাস দেখছো, কোনটা জিনিস তোমার ভালো লেগেছে? আসলে ভালো লাগা সবকিছুই, মানে হঠাৎ একটা আছে না যে চোখে পড়ে যায়, যে আসলে তো একটা আমি যখন প্রথম ভাইবা দিতে যাই, তখন হচ্ছে প্রথম একটু ভয় পাই গেছিলাম, যে অনেকে ফর্মাল টাই শু। তো আমি ছিলাম যে আসলে হচ্ছে এটা বেশি বড় হবে না, আমি সাদা একটা প্যান্ট পরে গেছিলাম। তো আমি প্রথমে ভাবছিলাম যেহেতু একটা কলেজ, তো না একটা কলেজ তো সবকিছু রুলস এর মধ্যে চলবে, এই জন্য আমার একটা সাজেশন হবে যে যদি কারোর চুল বড় থাকে তো চুলটা একটু ছোট করে গেলে হয়তো বা ভালো হবে। আর আমি যখন, তো আমার এক্সপিরিয়েন্সটা আমি আগে শেয়ার করি। আমি যখন প্রথম ক্লাসে ঢুকি, স্যারদেরকে সালাম দিয়ে ঢুকছি, দেন স্যার আগে প্রশ্ন করা শুরু করলো যে তোমার নাম কি, নাম, তারপরে অ্যাজ ইউজুয়াল যেগুলো প্রশ্ন থাকে পরিচয়, পরিচয় দেওয়ার পরে আমি, আমাকে বললো তোমার বাসা কোথায়। আমি বললাম যে আমি বঙ্গের থেকে। তখন আমাকে প্রশ্ন করা শুরু করলো, বুঝতে পারলাম যে আসলে নিজ জেলা বা নিজের সাথে যেগুলো রিলেটেড বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে অনেক সময় কোশ্চিন হইতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে কোশ্চিন হবে। তো নিজের জেলা সম্পর্কে বা নিজের বিভাগ সম্পর্কে এই বিষয়গুলো আগে জেনে ভালোভাবে গেলে তাহলে হয়তো মনে হয় উপকার হইতে পারে সবার জন্য। আর ড্রেস কোডটা বেশি ইফেক্ট করে না, অ্যাজ ইউজুয়াল যে কোনো ড্রেস কোডই পরে যাওয়া যায়, যদি একটু শালীনতা থাকে তাহলে কোনো সমস্যা হয় না। আর প্রশ্ন বলতে গেলে একটু যদি জিকে সম্পর্কে, জেনারেল নলেজ সম্পর্কে একটু যদি ভালোভাবে ধারণা নিয়ে যাওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভালো।
কারণ একটু আগে সাফি বললো যে আসলে আইকিউটা টেস্ট করা হয়, অন্য কিছু না। তো এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখানে আচ্ছা, তামজিৎ, তোমার হচ্ছে এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারো যে আসলে কি এসেছিল। ভাইবার এক্সপিরিয়েন্স, প্রথমত ড্রেস আপের কথা বলি যে অনেকে অতিরিক্ত ফর্মাল হয়ে যায়, আবার অনেকে অতিরিক্ত নর্মাল হয়ে যায়। অতিরিক্ত ফর্মাল হওয়া যাবে না, অতিরিক্ত নর্মাল হওয়া যাবে না, যেরকম সিম্পল থাকাটাই বেশি ভালো। শার্ট প্যান্ট সিম্পল না, থাকা। এটা আসলে এবং নরমাল ফরমাল, ধরো যে এটা ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে, কিন্তু জাস্ট ওই ওই জায়গাটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে আসলে এইভাবে যেতে হবে কিনা, আসলে এইভাবে না গেলেও কোনো ক্ষতি হবে কিনা, এটা মানে কেউ যদি না, যেতে চায় যেতে পারে, কিন্তু যেহেতু সে পরীক্ষা দিয়ে ভাইবা দিবে, তাহলে আশা করি যে তার একটা কমফোর্টের ব্যাপার আছে, কারণ লিখিত পরীক্ষা যেমন ইম্পর্টেন্ট, ভাইবাও সেরকম ইম্পর্টেন্ট। না, ভাইভাতে ড্রেস আপ এটা নিজের উপর। আহ, আর প্রশ্ন যেটা বলবো যে যাদের কমার্স থেকে জিপিএ 5 থাকে তাদের একটু আহ, সহজ বা একটা সিম্পল কোশ্চেন করা হয়, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে দেখা যায় 5 পয়েন্ট থাকে না কমার্স থেকে। তো বেশি কঠিন কিছু করবে না, শুধু যাই কোশ্চেন করুক সবার আগে তোমার দেখবে হচ্ছে ম্যানার বা ভদ্রতা, যেটা তোমার সংস্পর্শ করতে হবে। আর প্রশ্নর দিক থেকে সব সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবে। আর প্রথমে দুই একটা সিম্পল কোশ্চেন যে তুমি কেন নর্ডেন কলেজে পড়তে চাও, বা তুমি কোথায় থাকবা, দূর থেকে আসলে কিভাবে যাতায়াত করবা, কেন আসতে চাও, এগুলো নর্মাল স্বাভাবিক প্রশ্ন। বা বাবা কি করে, মা কি করে, এগুলো জিজ্ঞেস করবে। আর সার্টিফিকেট যদি কেউ নিয়ে যাও তাহলে সার্টিফিকেটের উপর ভিত্তি করে 3 থেকে 4টা বা 4-5টা কোশ্চেন করবে কি। তো সার্টিফিকেট কেউ নিয়ে গেলে সাধারণ জ্ঞান থেকে তাকে ওই বিষয়ক প্রশ্নগুলোই করবে, আর সার্টিফিকেট না থাকলে সমাজ বা ইতিহাস এসব থেকে হয়তো প্রশ্নগুলো করবে। এখানে এখানে একটা কোশ্চেন বেশ কয়েকজন করছে, সেটা হচ্ছে যে বায়োলজি থেকে আসলে কি পড়বে। অনেকে বলছে যে বায়োলজি কি পড়বে না পড়বে, তো যদি বায়োলজি নিয়ে সায়েন্সের কিছু বলো, সায়েন্সে যারা আছো, ছোট্ট করে, যে আসলে বায়োলজি থেকে কি আসবে। আসলে বায়োলজিটা একটু ডিফারেন্ট। মানে আমি যদি আমাদের 19 সালের প্রশ্নের কথা বলি, আসলে বায়োলজি থেকে প্রশ্ন প্রায় ছিলই না, মানে একদম নাই বললেই চলে। কারণ হচ্ছে বেশিরভাগ প্রশ্নগুলো আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এগুলোর উপর এমফাসিস করা হয়েছিল। তবে বায়োলজি থেকে যা বলবো যে বইয়ে তোমাদের যা আছে ওখানে ওইটা হালকা জেনে যাও, যাতে বই থেকে প্রশ্ন করলে তোমরা মিস না করো। এর থেকে বেশি বায়োলজির জন্য কিছু বলার নেই, কারণ বায়োলজি আসলেই ওভাবে আসেনি আমাদের সময় প্রশ্নে। তো এটা সম্পর্কে ওভাবে আসলে বলা যায় না যে কোনটা থেকে আসবে প্রশ্ন। তো এতটুকু যে বইটা পড়ে গেলে আশা করি সেখানে তোমরা কমন পেয়ে যাবে। And একজন প্রশ্ন করেছিল যে ইন্টারের বই পড়তে হবে কিনা বায়োলজি ফার্স্ট পেপার বা এগুলো। আমি মনে করি না সেগুলোর খুব একটা প্রয়োজন আছে। তোমাদের 9-10 বইয়ে যেগুলো আছে তার বাইরে থেকে প্রশ্ন আশা করি আসবে না, যদি আসে। এতটুকুই। আর সমস্যা। আচ্ছা, ধন্যবাদ শাফিকে। আচ্ছা, আমরা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ কথা, এখানে আসলে নটরডেম কলেজে আমাদের সময় আমরা যতজন স্টুডেন্ট ছিলাম, 2016 ব্যাচ আমরা। তো এরপরে ধীরে ধীরে অনেক স্টুডেন্ট আমরা কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন বিভাগে আর কি বেড়েছে। তো হচ্ছে যে জিনিসটা দাঁড়ায়, আমরা আসলে এক একজন এক এক ফ্যামিলি থেকে আসি, এক এক জায়গা থেকে আসি। তো হচ্ছে আমাদের একটা জিনিস সবসময় কোশ্চিন থাকে যে হচ্ছে এখানে পড়ালেখার খরচ বা এখানে এক্সপেন্স কিরকম, বা হচ্ছে থাকা খাওয়ার খরচ কিরকম। তোমরা যদি নিজেদের জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করো যে আসলে তোমাদের কিরকম খরচ হচ্ছে বা হতে পারে, বা হচ্ছে যেহেতু তোমরা এখনো এতদিন কলেজে ছিল না, আমি 2 বছর ছিলাম, আমি জানি, কিন্তু আমি শেয়ার করছি না আপাতত, আমি জানি না এখন কি অবস্থা। প্রায় 3-4 বছর আগে বের হয়ে গিয়েছি। তো হচ্ছে জাস্ট তোমরা বলো যে এখানে কিরকম ভাবে হচ্ছে আহ থাকা খাওয়ার ব্যাপার কিরকম খরচ হতে পারে, আর হচ্ছে কলেজে এখন কি ধরনের কত করে মাসিক আহ নিচ্ছে, সেটা তোমরা জানাতে পারো। কেউ একজন বলো, সাফি বা মারুফ, আক্কাস। আচ্ছা।
আচ্ছা, আমি শুরুতে যেটা একটু বলতে চাই যে আসলে মানে আমি আমার বন্ধু সার্কেলের মধ্যে আমি শুধু আসলে নটরডেমের পাশে কোনো হোস্টেলে আসলে থাকিনি। তো আমি একটু দূরেই থাকি, বলতে গেলে মোহাম্মদপুর থেকে যাতায়াত করি, যেটা একটু কষ্ট হলেও আসলে যাতায়াতটা করি অনেক দূর থেকে। তো এই ব্যাপারে আমি একটু ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স বলতে চাই যে যদি কারা কেউ যদি আসলে কলেজ থেকে দূরে কোথাও থাকো, আ- আম- কলেজ আমরা যাতায়াত। আমরা এখানে আমরা আহ, আমরা আমি একটা জিনিস ইনক্লুড করি এখানে হচ্ছে আমরা কোনো এখানে অনেক অসংখ্য হোস্টেল আছে, আমরা হচ্ছে যে যে যেখান থেকে আসি না কেন আমরা সেই ব্যাপারগুলো উল্লেখ না করি, এবং হচ্ছে এখানে অনেক সমস্যা থাকতে পারে, অনেক সুবিধা থাকতে পারে, আমরা সেদিকে না যাই, আমরা ছোট্ট করে শেষ করে দিই সময় শেষের দিকে। যাই হোক, ওরকম কিছু না, তোমরা হোস্টেলে থাকলে থাকতে পারো, সেটা আমি একটু থাকতে পারিনি কিছু সমস্যার কারণে। তো দূর থেকে যাতায়াত করলেও সমস্যা নেই, কলেজ পর্যন্ত বাস তোমরা পাবে, এবং আহ, উত্তরা বা অন্য কোনো জায়গা থেকেও রেলওয়েতেও আসতে পারবে, সেটা কোনো সমস্যা নেই। ট্রান্সপোর্টেশন নিয়ে খুব একটা ভাবার দরকার নেই। তো আমি আমার বন্ধুদের বলছি যারা আসলে আসলে হোস্টেলে থাকে, তাদের কাছ থেকে তোমরা এটা একটু বেটার জানতে পারো। আচ্ছা, হ্যাঁ আকাশ, তুমি তোমার এক্সপিরিয়েন্স বলো, তুমি তো মনে হয় হোস্টেলে থাকো। হ্যাঁ, আমি হোস্টেলে থাকি। সো আমার হোস্টেল কলেজের পাশেই। তোমরা অনেকে হোস্টেলে থাকতে পারো। হোস্টেলে আর কি, ওখানকার হোস্টেলের সব মোটামুটি রেট একই। যেমন আশেপাশে যে হোস্টেলে থাকো সব হোস্টেলে যেমন মাসিক যে ভাড়াটা থাকে, ভাড়াটা 8-9 হাজারের মধ্যে একটা আর কি। একটা তুমি এক, হ্যাঁ হ্যাঁ, আট আচ্ছা। নয় হাজারের মতোই আর কি সব হোস্টেলে ভাড়াটা চলে আসে। আর ভাইয়া যে বললেন যে কলেজের বেতনের কথা, কলেজের বেতন প্রতি মাসে আমাদের 1300 করে থাকে। সো আমাদের সব 4 মাসের বেতন অগ্রিম নেওয়া হয়। তো 4 মাসের বেতন ওই অনুযায়ী হিসাব করে আমাদেরকে অগ্রিম সব বেতন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ আর হচ্ছে বাকি কেউ কিছু যদি অ্যাড করো। তামজিৎ, তামজিৎ কি বাসায় থাকো? আমি বাসায় থাকি, তবে কলেজ থেকে মোটামুটি অনেকটা দূরে, উত্তরাতে। হোস্টেল নিয়ে আইডিয়া আচ্ছা, হ্যাঁ নাই। তবে অনেকে জানতে চাইছিল যে উত্তরা থেকে আসার প্রসেসটা, যে আসলে অনেকে উত্তরা থেকে ট্রেনে আসার উ- ব্যাপার, আমাদের সময় অনেকে ট্রেনে আসতো। উত্তরা থেকে যাতায়াতটা একটু কষ্ট, কিন্তু মানে খারাপ লাগে না, ভালোই লাগে। সকালবেলা মেইন রোডে বাস আসে, তো একদম নর্ডেম কলেজের সামনে নামায় দিবে। বাসের নামগুলো আমি যদি একটু উল্লেখ করি, যে বলাকা বাস আসে, শতাব্দী বাস আসে, এরকম অনেক বাস আছে যে একদম নর্ডেম কলেজের সামনে নামায় দিবে উত্তরা থেকে। আর ট্রেনের যাতায়াতটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 12টা 40-এ ছুটি হবে। 1টার সময় ট্রেন, 1:30টার সময় ট্রেন, 1:45টার সময় ট্রেন। তো এখানে ট্রেনে উঠে এয়ারপোর্টে নামলে খুব কম সময়ের মধ্যে বাসায় পৌঁছা যায়। আর সকালবেলা আমি মনে করি যে কলেজ যাওয়ার সময় বাসে যাওয়াটাই বেটার, কারণ ট্রেনে অনেকেই জানো যে ক্রসিং পড়ে, তো ক্রসিং এর সময় যদি লেট হয়ে যায় তাহলে কলেজে ঢুকতেও লেট, তো তখন পুরো ওই 1 ঘন্টা বা আধা ঘন্টার কষ্টটাই বৃথা। তো কলেজে যাওয়ার সময় বাসে যাওয়াটা বেটার হবে, আর আসার সময় ট্রেনে আসাটা বেটার হবে। আচ্ছা, হ্যাঁ মারুফ, তুমি কিছু অ্যাড করো, তুমি তো হচ্ছে ঠাকুরগাঁয়ের ছেলে এবং হচ্ছে তুমি মনে হয় হোস্টেলেই থাকো। জি ভাইয়া, আমিও হোস্টেলে থাকি। তো কলেজ থেকে একটু দূরে, বলতে গেলে কলেজ গেট থেকে বের হয়ে 5 মিনিটের দূরত্ব আমার হোস্টেল। আমার আশেপাশে অনেক হোস্টেল আছে, শুধু আমার হোস্টেলই না, কলেজের আশেপাশে অনেক হোস্টেল আছে যেখানে আমাদের অনেক বন্ধু আচ্ছা বান্ধব আচ্ছা, বুঝতে থাকে। পারছি। তো সব হোস্টেলের ফ্যাসিলিটি সব প্রায় একই, এবং রেঞ্জ সবকিছু একই রকম। তো কোনো তফাৎ এরকম কিছু একটা নাই। তো তোমরা যদি কেউ চাও সেখানে থাকতে পারো হোস্টেল থেকে। আচ্ছা, ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি কথাবার্তা এখানেই শেষ। যারা ছিল তাদেরকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে আমরা এখান থেকে বিদায় নিই। তোমাদের যারা ছিল সাথে, যারা কোশ্চেন কমেন্ট করেছো, আমরা হচ্ছে যদি আমরা কমেন্টে রিপ্লাই পারি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আসলে আমাদের সময় লিমিটেড, আমাদের নেটওয়ার্কও খুব একটা ভালো না। তো হচ্ছে আমরা আমরা জানি না যে আসলে পরীক্ষা হবে কিনা, জাস্ট হচ্ছে আমরা শেয়ার করছি যে গত বছর কি হয়েছিল। তো যারা আমার সাথে ছিলা তোমাদেরকে ধন্যবাদ। আমি হচ্ছে মেইন স্ক্রিনে চলে যাচ্ছি। তোমাদের জন্য শুভকামনা থাকলো, এবং সবাই সবার জন্য সুস্থতা কামনা করছি, এবং আহ দোয়া করি যেন মহান আল্লাহ সকলের জন্য, দেশের সবার জন্য হচ্ছে শান্তি এবং রহমত বর্ষণ করুক। তোমরা ভালো থাকো, এই আর কি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা আমরা এখন হচ্ছে লাইভ থেকে বিদায় নিব। আসলে আমাদের এই আহ, মানে হচ্ছে ভিডিওটি করার উদ্দেশ্য ছিল যে আমরা যারা গত বছর পরীক্ষা দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা। আমরা জানি না আমাদের সামনে কি অপেক্ষা করছে। আমরা আমাদের এসএসসির ছোট ভাই বোনেরা এখনো হচ্ছে রেজাল্ট পায়নি। আমরা আশা করছি আমরা খুব দ্রুত সময়ে মহান সৃষ্টিকর্তা আমাদের এই পরিস্থিতি স্বাভাবিক করে দিবেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা জানি না হচ্ছে আমাদের নর্থ কলেজের সামনের দিনগুলোতে কিভাবে ভর্তি পরীক্ষা হবে। এটা সম্পূর্ণ হচ্ছে তাদের ব্যাপার। নটরডেম ইন্সপাইরেশন পেজটি হচ্ছে আহ, প্রাক্তন এবং বর্তমানে স্টুডেন্টদের দ্বারা পরিচালিত। তো হচ্ছে সকল কলেজ কর্তৃপক্ষ সকল ধরনের মানে সকল ধরনের নিয়ম কানুন, সকল ধরনের আহ, ভর্তি পরীক্ষা কার্যক্রম নীতি তা সংরক্ষণ করে। আমরা হচ্ছে তাদের উপর সবকিছুই ডিপেন্ডেন্ট। আমরা হচ্ছে জাস্ট শেয়ার করলাম যে গত বছরে আসলে কি কি এসেছিল। আর আমাদের শুরুতে ভুল ত্রুটি ছিল। আমরা হচ্ছে নেট কানেকশন আমাদের চলে গিয়েছিল। আসলে আমরা বেশ প্রত্যন্ত অঞ্চলগুলোতে থাকি। এখানে আসলে কিছু কারেন্টও ছিল না। তো আমি হচ্ছে মোবাইল ডাটা ইউজ করেই হচ্ছে কাজ করছি। তো এই ত্রুটি ভুল হওয়ার জন্য হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কথাবার্তায় আমরা চেষ্টা করেছিলাম যে গত বছর কিভাবে গত বছর কিভাবে পরীক্ষা হয়েছে সেটা জানানোর জন্য। এবং আশা করি যে যদি পরীক্ষা হয় সামনের দিনে যেকোনো সময়, তাহলে আশা করি যে যারা ছিল আমাদের কথাবার্তাগুলো হয়তো তাদের আহ সাহায্য করবে। আশা করছি। তো সেই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই তাদের পরিবারকে নিয়ে, তাদের আত্মীয়স্বজনকে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করুক। আল্লাহর কাছে দোয়া করি এবং হচ্ছে আমাদের সকলকে ধৈর্য ধারণের জন্য আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।